আজকের ভিডিওতে রায়া মার্টিন বসুমিত্রা 2025 সালের সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ে প্রথম পরীক্ষায় মূল্যায়নের যে 6 নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ বেথুন কলেজিয়েট স্কুল অ্যান্ড বজবজ পিকে হাই স্কুল এই বিদ্যালয়গুলির সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে এক আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এক আছে তোমার ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হবে, এটা হবে দুপুর 12টায়। এরপর 2 আছে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয়, এটা হবে 4 জুলাই। এরপরে 3 আছে আন্তর্জাতিক তারিখ রেখা যে দ্রাঘিমা রেখা অবলম্বনে আঁকা হয়েছে তার মান হলো, এটা হবে 180 ডিগ্রি। এরপর 4 আছে অক্ষরেখার পরিধি মেরুর দিকে ক্রমশ এটা হবে কমতে থাকে। এরপর 5 বায়ুচাপের একক হলো, এটা হবে মিলিবার। এরপর 6 বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈল খনি হলো, এটা হবে সাফানিয়া। এরপর 2 এতে আছে শূন্যস্থান পূরণ করো। একে আছে নিরক্ষরেখার সমান্তরালে পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত কল্পিত রেখাগুলি হলো অক্ষরেখা। এরপর 2 আছে বিশ্বের বৃহত্তম খনিজ তেল উত্তোলন কেন্দ্র, এটা হবে ঘাওয়ার। এরপর বিতে আছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। এক আছে এশিয়ার দীর্ঘতম নদী কোনটি? এশিয়ার দীর্ঘতম নদীটি হলো ইয়াংসি। এরপর 2 আছে এশিয়া ও ইউরোপের মাঝে কোন পর্বত অবস্থান করছে? এটা হবে ইউরাল পর্বত। এরপর 3 আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো দুটি। এক আছে আন্টার্কটিকা মহাদেশ অভিযান ডিসেম্বর মাসে করা হয় কেন? এর উত্তরটি হলো ডিসেম্বর মাসে বিজ্ঞানীরা আন্টার্কটিকায় যান তার কারণগুলি হলো 1 আন্টার্কটিকা ও অস্ট্রেলিয়া দক্ষিণ গোলার্ধে অবস্থিত। ডিসেম্বর মাসে পৃথিবীর দক্ষিণায়নের ফলে পৃথিবী দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে হেলে অবস্থান করায় 22 ডিসেম্বর সূর্যকিরণ মকরক্রান্তি রেখার উপর লম্বভাবে পতিত হয়। এই দিন দক্ষিণ গোলার্ধে দিন বড় ও রাত্রি ছোট হয়। দিন বড় হওয়ায় তরুণ এই সময় দক্ষিণ গোলার্ধে ভূপৃষ্ঠ ও বায়ুস্তর তুলনামূলকভাবে উত্তপ্ত হয়ে আন্টার্কটিকা ও অস্ট্রেলিয়া মহাদেশে গ্রীষ্মকালের সূচনা করে। এই কারণে 25 ডিসেম্বর দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল বিরাজ করায় আন্টার্কটিকা বা অস্ট্রেলিয়ার অধিবাসীরা গ্রীষ্মকালে বড়দিন উৎসব পালন করেন। দক্ষিণ গোলার্ধে এই সময় একটানা 3 মাস দিনের আলোয় থাকা নানা রকম পরীক্ষা নিরীক্ষা ও বৈজ্ঞানিক কার্যকলাপের সুবিধা হয়। এরপর আছে সূর্যের দক্ষিণায়নের ফলে এই সময় উত্তর গোলার্ধে শীতকাল এবং দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল চলে। এই জন্য সমুদ্র উপকূলবর্তী অঞ্চল হিমাঙ্কের ওপর উষ্ণতা উঠে যায়, ফলে শীতের তীব্রতা কম থাকে। এরপরে আছে গ্রীষ্মের সময় সূর্যালোকের প্রভাবে বরফ গলে গিয়ে মহাদেশটির ক্ষেত্রমান হ্রাস পায়, ফলে বিজ্ঞানীরা এই সময় মহাদেশের অভ্যন্তরে অনেকটা প্রবেশ করতে পারেন। গ্রীষ্মকালে প্রবল গতিবেগ সম্পন্ন তুষার জল ব্রিজার্ড সাধারণত প্রবাহিত হয় না, ফলে বিজ্ঞানীরা অনেক নিশ্চিন্ত এবং নির্বিঘ্নে তাদের গবেষণামূলক কাজ চালনা ও পরীক্ষা নিরীক্ষা করতে পারেন। এরপরে 2 আছে অক্ষাংশ বলতে কি বোঝো? এর উত্তরটি হলো উভয় গোলার্ধের নিরক্ষরেখা থেকে উত্তর বা দক্ষিণে পৃথিবীর কোনো স্থানের কৌণিক দূরত্বকে সেই স্থানের অক্ষাংশ বলে। অর্থাৎ নিরক্ষরেখার উত্তর বা দক্ষিণে অবস্থিত কোনো স্থান পৃথিবীর কেন্দ্রে নিরক্ষীয় তলের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তাকে অক্ষাংশ বলে। উদাহরণ, কলকাতার অক্ষাংশ 22 ডিগ্রি 34 মিনিট উত্তর বলতে বোঝায় কলকাতার নিরক্ষরেখা থেকে উত্তরে 22 ডিগ্রি 34 মিনিট কৌণিক দূরত্বে অবস্থিত। এরপরে 3 আছে উচ্চতা বৃদ্ধি পেলে বায়ুচাপ হ্রাস পায় কেন? এর উত্তরটি হলো উচ্চতার সঙ্গে বায়ুচাপের সম্পর্কটি ব্যস্তানুপাতিক বা বিপরীতধর্মী, অর্থাৎ উচ্চতা বাড়লে বায়ুচাপ কমে যায় এবং উচ্চতা কমলে বায়ুচাপ বাড়ে। কারণ এক ভূপৃষ্ঠ থেকে যতই উপরের দিকে ওঠা যায় ততই বায়ুতে ধূলিকণা সহ অন্যান্য উপাদান এবং বায়ুর ঘনত্ব হ্রাস পেয়ে বায়ু হালকা হয়ে যায়। 2 নিচ থেকে উপরের দিকে পৃথিবীর অভিকর্ষজ টান ক্রমশ কমতে থাকে, তাই উপরের দিকে বায়ু সহজেই প্রসারিত হয়ে যায় এবং বায়ু মধ্যস্থ অণুগুলির মধ্যে দূরত্ব বেড়ে যায় এবং সংঘর্ষ কমে যায়, ফলে বায়ুচাপ ক্রমশ কমতে থাকে। উদাহরণস্বরূপ বলা যায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রতি 110 মিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুচাপ 1 সেমি বা 1.34 মিলিবার হারে হ্রাস পায়। এই কারণে সমতলের তুলনায় পর্বতের উপরে বায়ুচাপ কম হয়
বা ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর যত উপরের দিকে ওঠা যায় তত বায়ুচাপ কমে যায়। এরপর 4 আছে সমচাপ রেখার দুটি বৈশিষ্ট্য লেখো। এর উত্তরটি হলো সমচাপ রেখার বৈশিষ্ট্যগুলি হলো, এক হচ্ছে সমচাপ রেখায় বায়ুচাপগুলিকে মিলিবার এককে প্রকাশ করা হয়। পৃথিবীতে বায়ুচাপ সাধারণত 980 মিলিবার থেকে 1050 মিলিবার। 2 আছে সমচাপ রেখায় সাধারণত বায়ুচাপের পরিমাণগুলি সমুদ্রপৃষ্ঠের বায়ুচাপের হিসেবে দেখানো হয়। এরপর 3 আছে সাধারণত স্থলভাগের উপর সমচাপ রেখাগুলি আঁকা ভাবে বিস্তৃত হয় এবং জলভাগের উপর প্রায় সমান্তরালে বিস্তৃত হয়। সমচাপ রেখাগুলি পরস্পরকে স্পর্শ বা অতিক্রম করে না। এরপরে 4 আছে সমচাপ রেখাগুলি যেখানে পরস্পরের খুব কাছে চলে আসে সেই অঞ্চল বায়ুচাপের পার্থক্য বেশি হয়। ঘন সন্নিবিষ্ট সমচাপ রেখার অর্থ বায়ুপ্রবাহের গতিবেগের প্রাবল্য। তোমরা এগুলি থেকে যে কোনো দুটি বলে দেবে। এরপরে 4 আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, যে কোনো দুটি। 1 আছে পৃথিবীর অপসূর ও অনুসূর অবস্থান বলতে কি বোঝো। এর উত্তরটি আমরা এখান থেকে বলবো যে পৃথিবী যেহেতু সূর্যকে উপবৃত্তাকার পথে পরিক্রমণ করে, তাই সূর্যের সঙ্গে পৃথিবীর দূরত্ব সবসময় সমান থাকে না, কখনো বাড়ে আবার কখনো কমে। অপসূর অবস্থান পরিক্রমণ পথ সূর্যের সঙ্গে পৃথিবীর রৈখিক দূরত্ব সর্বাধিক হয় 4 জুলাই। এই দিন পৃথিবী থেকে সূর্যের রৈখিক দূরত্ব দাঁড়ায় প্রায় 15 কোটি 20 লক্ষ কিমি। ওই দিনকে বলা হয় অপসূর অবস্থান। এরপর আছে অনুসূর অবস্থান। পরিক্রমণের সময় সূর্যের সঙ্গে পৃথিবীর রৈখিক দূরত্ব সবচেয়ে কম হয় 23 জানুয়ারি। এই দিন পৃথিবী থেকে সূর্যের রৈখিক দূরত্ব প্রায় 14 কোটি 70 লক্ষ কিমি। এই দিনকে বলা হয় অনুসূর অবস্থান। আর এর সঙ্গে তোমরা এই যে অপসূর ও অনুসূর অবস্থানের চিত্রটা এঁকে দেবে। এরপরে 2 আছে সুউচ্চ হিমালয় পর্বত কিভাবে আমাদের দেশের জলবায়ুকে প্রভাবিত করে। এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেব। এই যে মধ্যভাগে পার্বত্যভূমি, এশিয়ার মধ্যভাগে রয়েছে বিশাল পার্বত্য অঞ্চল। এই পার্বত্য অঞ্চলের দক্ষিণ সীমায় পৃথিবীর সর্বোচ্চ পর্বতশ্রেণী হিমালয় অবস্থিত, ফলে উত্তরে শীতল বায়ু দক্ষিণে আসতে পারে না এবং দক্ষিণের উষ্ণ আর্দ্র বায়ু উত্তরে যেতে পারে না, ফলে জলবায়ু পার্থক্য ঘটে। এছাড়া অধিক উচ্চতার কারণে এখানকার উষ্ণতা কম। এরপরে 3 আছে চীনের ম্যানচেস্টার কাকে বলা হয়। মৌসুমী জলবায়ু অঞ্চলে দুটি বৈশিষ্ট্য লেখো। এর উত্তরগুলি হলো, সাংহাই শহরকে চীনের ম্যানচেস্টার বলা হয়। মৌসুমী জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য উষ্ণতা গ্রীষ্মকালে 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 30 ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালে 15 ডিগ্রি সেলসিয়াস থেকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে। এরপর 2 আছে বৃষ্টিপাত। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে গ্রীষ্মকালে 100 থেকে 200 সেমি বৃষ্টিপাত হয়, শীতকাল শুষ্ক থাকে। এরপর 3 আছে বায়ুপ্রবাহ। মৌসুমী জলবায়ু অঞ্চলে বছরে 6 মাস উত্তর পূর্ব দিক থেকে এবং পরে 6 মাস দক্ষিণ পূর্ব দিক থেকে বায়ু প্রবাহিত হয়। মৌসুমী বায়ু প্রভাবে কারণে 4টি ঋতু গ্রীষ্ম, বর্ষা, শরৎ ও শীতকাল পর্যায়ক্রমে আবর্তিত হয়। এরপরে 4 আছে এশিয়ার উত্তর বাহিনী ও দক্ষিণ বাহিনী নদীর মধ্যে 3টি পার্থক্য লেখো। এর উত্তরটি হলো, উত্তর বাহিনী নদী, দক্ষিণ বাহিনী নদী। বিষয় 1 হচ্ছে প্রবাহের দিক। নদীগুলি উত্তর বাহিনী অর্থাৎ উত্তর দিকে প্রবাহিত হয়েছে, নদীগুলি দক্ষিণ বাহিনী অর্থাৎ দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে। এরপর 2 আছে মোহনা। নদীগুলি সুমেরু মহাসাগরে পড়েছে, নদীগুলি ভারত মহাসাগরে পতিত হয়েছে। এরপর আছে বরফাবৃত। নদীগুলি বছর 3 থেকে 4 মাস বরফাবৃত থাকে এবং 8 থেকে 9 মাস নদীর মোহনা বরফে ঢাকা থাকে। এরপরে উৎস ছাড়া নদীগুলি তার প্রবাহপথে কোনো অংশই বরফাবৃত হয়ে পড়ে না। এরপরে 4 আছে বন্যা। অত্যন্ত বন্যাপ্রবণ শরৎ ও বসন্তকালে 2 বার বন্যা হয়। বন্যাপ্রবণ কেবল বর্ষাকালে বেশি বৃষ্টি হলে বন্যা হয়। এরপর আছে 5 নাব্যতা। নদীগুলি বরফাবৃত হয়ে পড়ায় নাব্য নয়, অর্থাৎ নৌ পরিবহনে অনুপযোগী। নদীগুলি নৌ পরিবহনে উপযোগী। এগুলি থেকে তোমরা যে কোনো 3টি বলে দেবে। এরপরে 5 দাগে আছে নিচে প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো দুটি। 1 আছে অক্ষরেখা ও দাঘিমা রেখা চিত্র অঙ্কন করো এবং 2টি করে বৈশিষ্ট্য লেখো। এর উত্তরটি হলো, এই যে অক্ষরেখা চিত্রটা তোমরা দেখে নাও।
অক্ষরেখার বৈশিষ্ট্য হলো এক হচ্ছে পূর্ব থেকে পশ্চিম বেষ্টন, অক্ষরেখাগুলি পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত। এরপর দুই আছে আকৃতি, অক্ষরেখাগুলি প্রত্যেকেই পূর্ণবৃত্ত। এরপর 3 আছে মান, অক্ষরেখার সর্বনিম্ন মান 0 ডিগ্রি এবং সর্বোচ্চ মান 90 ডিগ্রি। এই যে দ্রাঘিমা রেখা চিত্রটা দেখে নাও। দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য এক হচ্ছে বিস্তার, দ্রাঘিমা রেখাগুলি পৃথিবীকে উত্তর থেকে দক্ষিণে বেষ্টন করে আছে। 2 আকৃতি ও দৈর্ঘ্য, প্রত্যেকটি দ্রাঘিমা রেখা অর্ধবৃত্ত এবং দৈর্ঘ্যের সমান। এরপর আছে মান, দ্রাঘিমা রেখাগুলির মান মূলমধ্য রেখা পূর্ব ও পশ্চিমে ক্রমশ বৃদ্ধি পায়। এরপর আছে দ্রাঘিমা রেখার সর্বনিম্ন মান 0 ডিগ্রি, দ্রাঘিমা রেখার সর্বোচ্চ মান 180 ডিগ্রি। এরপরে 2 আছে চিত্রসহ সংক্ষেপে ঋতু পরিবর্তনের বর্ণনা দাও। এর উত্তরটি হলো বসন্ত, গ্রীষ্ম, শরৎ ও শীত, এই 4টি ঋতু পৃথিবীতে পর্যায়ক্রমে ও চক্রাকারে আবর্তিত হচ্ছে, একে ঋতুচক্র বলে। বসন্তকাল 21 মার্চ পৃথিবী তার কক্ষপথের এমন অবস্থানে আছে যে পৃথিবী উভয় গোলার্ধে সূর্য থেকে সমান দূরত্বে অবস্থান করে এবং সূর্যরশ্মি নিরক্ষরেখার উপর লম্বভাবে পতিত হয়। এই দিন উভয় গোলার্ধে সর্বত্র দিন রাত্রি দৈর্ঘ্য সমান হয়। এই সময় উত্তর গোলার্ধে বসন্তকাল ও দক্ষিণ গোলার্ধে শরৎকাল হয়। এরপর আছে 2 গ্রীষ্মকাল 21 মার্চের পর থেকে পৃথিবী ধীরে ধীরে এমন অবস্থায় আসে যে সূর্যরশ্মি ক্রমশ উত্তর গোলার্ধে লম্বভাবে পড়তে থাকে এবং উত্তর গোলার্ধে ক্রমশ দিন বড় ও রাত্রি ছোট হতে থাকে। এরপর 21 জুন সূর্যকিরণ কর্কটক্রান্তি রেখার ওপর লম্বভাবে পড়ে বলে উত্তর গোলার্ধে 14 ঘন্টা দিন ও 10 ঘন্টা রাত্রি সংঘটিত হয়। একে বলা হয় সূর্যের উত্তর অনয়ন্ত দিবস বা কর্কট সংক্রান্তি। দক্ষিণ গোলার্ধে ঠিক এই বিপরীত অবস্থা ঘটে। এই সময়টাতে উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল ও দক্ষিণ গোলার্ধে শীতকাল অনুভূত হয়। এরপর আছে শরৎকাল 21 জুনের পর থেকে সূর্যের দক্ষিণায়ন শুরু হয় এবং পৃথিবী নিজস্ব কক্ষপথে এগিয়ে যাওয়ার ফলে উত্তর গোলার্ধ ক্রমশ সূর্যের দূরবর্তী ও দক্ষিণ গোলার্ধ ক্রমশ সূর্যের নিকটবর্তী হতে থাকে। এইভাবে 23 সেপ্টেম্বর পৃথিবীর উভয় গোলার্ধ আবার সূর্য থেকে সমান দূরত্বে অবস্থান করে এবং সূর্যরশ্মি নিরক্ষরেখার উপর লম্বভাবে পতিত হয়। এই দিন পৃথিবীর সর্বত্র দিনরাত্রি দৈর্ঘ্য সমান হয়। এই সময় উত্তর গোলার্ধে শরৎকাল এবং দক্ষিণ গোলার্ধে বসন্তকাল দেখা যায়। শীতকাল 23 সেপ্টেম্বরের পর থেকে পৃথিবী ধীরে ধীরে কক্ষপথের এমন অবস্থায় আসে যখন সূর্যরশ্মি ক্রমশ দক্ষিণ গোলার্ধে লম্বভাবে পড়তে থাকে এবং দক্ষিণ গোলার্ধে ক্রমশ দিন বড় ও রাত্রি ছোট হতে থাকে। এভাবে চলতে চলতে 22 ডিসেম্বর সূর্যকিরণ মকরক্রান্তি রেখার ওপর লম্বভাবে কিরণ দেয় বলে দক্ষিণ গোলার্ধে দিন সবচেয়ে বড় এবং রাত্রি সবচেয়ে ছোট হয়ে থাকে। তাই 22 ডিসেম্বরকে বলা হয় দক্ষিণ অয়নান্ত দিবস বা মকর সংক্রান্তি। উত্তর গোলার্ধের অবস্থা হয় ঠিক এর বিপরীত। এই সময়টাতে উত্তর গোলার্ধে শীতকাল ও দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল অনুভূত হয়। তারপর থেকে আবার পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের নিকটবর্তী হয় এবং দক্ষিণ গোলার্ধ সূর্য থেকে দূরে সরে যেতে থাকে। 21 মার্চ আবার পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান হয়ে যায়। এভাবে একটি ঋতুচক্র সম্পন্ন হয়। এরপরে 3 আছে বায়ু চাপ মাপার যন্ত্রের নাম কি? বায়ু চাপ মাপার যন্ত্রের নাম হলো ব্যারোমিটার। এরপর আছে বায়ু উচ্চচাপ ও নিম্নচাপের মধ্যে পার্থক্য লেখো। এর উত্তরগুলি হলো উচ্চচাপ নিম্নচাপ বিশ্ব এক সংজ্ঞা। বায়ু সংকুচিত হলে বায়ুর ঘনত্ব বেশি হয়, বায়ুর ওজন বাড়ে, ফলে বায়ুর ভূপৃষ্ঠে ওপর বেশি চাপ দেয়, একে উচ্চচাপ বলে। বায়ু ঘনত্ব কম হলে বায়ু হালকা হয়, ফলে বায়ুর চাপ কম হয়, একে বায়ু নিম্নচাপ বলে। এরপর আছে উষ্ণতা। বায়ু উষ্ণতা হ্রাস পেলে সংকুচিত হয় ও উচ্চতার সৃষ্টি হয়। এরপর আছে বায়ু উষ্ণতা বৃদ্ধি পেলে প্রসারিত হয় ও নিম্নচাপ সৃষ্টি হয়। এরপর আছে 3 জলীয় বাষ্প। বায়ুতে জলীয় বাষ্প কম হলে উচ্চচাপ সৃষ্টি হয়, বায়ু জলীয় বাষ্পযুক্ত হলে নিম্নচাপ সৃষ্টি হয়। এরপর 4 আছে বায়ুচাপের মাত্রা 1013 মিলিবার বা তার বেশি হলে উচ্চচাপ হয়, বায়ুচাপের মাত্রা 986 মিলিবার বা তার কম হলে নিম্নচাপ হয়। এরপরে 4 আছে টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চলের 2টি শিল্পের নাম লেখো। টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চলের 2টি শিল্পের নাম হলো, এক হচ্ছে কার্পাস বস্ত্রবয়ন ও 2 হচ্ছে লৌহ ইস্পাত। এরপরে আছে ইয়াংশি নদী অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলি আলোচনা করো। এর উত্তরটি হলো
ইয়াংশিকিয়াং নদী অববাহিকা অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলি হলো, এক হচ্ছে বিস্তীর্ণ সমতল ভূমি। এই অববাহিকার বিস্তীর্ণ অংশ সমভূমি হয় এই অঞ্চলের অর্থনৈতিক বিকাশ সহজ হয়েছে। দুই হচ্ছে অনুকূল জলবায়ু। এই অববাহিকা অঞ্চলে নাতিশীতোষ্ণ জলবায়ু অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে অত্যন্ত অনুকূল। এরপর 3 আছে পর্যাপ্ত জল, কৃষি, শিল্প প্রভৃতি ক্ষেত্রে প্রয়োজনীয় জল ইয়াংশিকিয়াং নদী থেকে পাওয়া যায়। এরপর 4 আছে কৃষিকাজের উন্নতি। ইয়াংশিকিয়াং অববাহিকা হলো চীনের সর্বশ্রেষ্ঠ কৃষি সমৃদ্ধ অঞ্চল, তাই এই অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধি সহজতর হয়েছে। উর্বর মৃত্তিকা, উন্নত জলসেচ, নাতিশীতোষ্ণ জলবায়ু প্রভৃতির কারণে এখানে প্রচুর পরিমাণে ধান, গম, তুলো, পাট, আখ, তামাক, তৈলবীজ ইত্যাদি উৎপন্ন হয়। এই জন্য এই অঞ্চলকে চীনের শস্য ভাণ্ডার বলা হয়। এরপর আছে খনিজ সম্পদের প্রাচুর্য। সমগ্র দেশের শতকরা প্রায় 50% খনিজ সম্পদ এই অঞ্চল থেকে পাওয়া যায়। খনিজ সম্পদের প্রাচুর্য এই অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধি একটি অন্যতম কারণ। এখানকার উল্লেখযোগ্য খনিজ সম্পদগুলি হলো কয়লা, আকরিক লোহা, তামা, দস্তা, টাংস্টেন, টিন, অ্যান্টিমনি ইত্যাদি। এরপর আছে শিল্পে উন্নতি। কৃষিজ ও খনিজ সম্পদকে কেন্দ্র করে এখানে কার্পাস বয়ন, জাহাজ নির্মাণ, লৌহ ইস্পাত, ইঞ্জিনিয়ারিং, সিমেন্ট, রাসায়নিক প্রভৃতি শিল্পের বিকাশ ঘটেছে। এরপর আছে সাথে বন্দরের সান্নিধ্য। সাংহাই, চুংকিং, নাংকিং, চুংটু প্রভৃতি নদী বন্দরে অবস্থান এই অববাহিকার অর্থনৈতিক বিকাশকে সুগম করেছে। এরপর আছে উন্নত পরিকাঠামো। সরকারের বিভিন্ন অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ ও নীতি নির্ধারণের ফলে এখানে কৃষি ও শিল্পে উন্নত পরিকাঠামো গড়ে উঠেছে, যা এই অঞ্চলকে অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধ করেছে। এরপরে আছে ঘন জনবসতি। জীবনযাপনের উপযোগী সমস্ত ধরনের সুযোগ সুবিধা এই অববাহিকায় পাওয়া যায় বলে এখানে অত্যন্ত ঘন জনবসতি গড়ে উঠেছে। ফলে কৃষি, শিল্প প্রভৃতি ক্ষেত্রে সুলভ্য ও দক্ষ শ্রমিকের যেমন অভাব হয় না, তেমনি বিভিন্ন উৎপাদিত দ্রব্যের চাহিদা যথেষ্টই বর্তমান। তাহলে আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ে যে 6 নম্বর প্রশ্নপত্রটি ছিল তার সমাধান করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা হয়নি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।